নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি মিউনাস নাট্য আখড়ায় ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল 2025-2026। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল প্রথম পর্যায়ে ডিসেম্বর মাসের 17, 18, 19 এই 3 দিন মিউনাসের নাট্য আখড়া সুভাষ গ্রামে শুরু করতে চলেছে। আজকে এই অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন। আমাদের সঙ্গে আছেন ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের কর্ণধার আশিস সর্দার, আর উদ্বোধন করার জন্য আমি ডেকে নেব মিউনাসের কর্ণধার মাননীয় উৎসব দাস মহাশয়কে। আর আমাদের সিনিয়র সদস্য আছেন পরিত সারদা, আমি ডেকে নিচ্ছি। এখন আশিসকে যদি আমি প্রশ্ন করি যে আশিস, তুমি নাটক লিখে বেশি তৃপ্তি পাও না কবিতা লিখে? কারণ আশিসকে আমি দীর্ঘদিন ধরে চিনছি, তখন অনেক বয়স কম, আমাদেরও দলটা তখন নতুন নতুন, তখন ও একটা নাটক নিয়ে গিয়েছিল, আমি চমকে উঠেছিলাম এই ভেবে দুটো জিনিস থেকে। একটা হচ্ছে যে তখন দলটা বোধহয় কি চম্পাহাটির এখান থেকে কেমন একটা চম্পাহাটের, হ্যাঁ, আবার নতুন ভাবে নতুন কিছুর মাধ্যম দিয়ে থিয়েটারটা ঠিক এগিয়ে যাবে। হয়তো আজকে আমরা এরকম একটা জায়গায় করছি, আবার এটা যখন দেখবো যে একটা ধাক্কা খেলো, তখন আমরা একটা নতুন দিশা পেয়ে যাবে। তাই মনে হয় না থিয়েটার যারা করেন বা যারা নাট্য ব্যক্তিত্ব, তাদের কখনো থিয়েটারে কোনো অবসাদ আসবে। আর সেই অবসাদ আসা মানেই হচ্ছে মানে নতুন পথ আবার খুঁজে আবার নতুন ভাবে এগিয়ে যাওয়া। তারা তো মানে খুব ছোট থেকে শুরু করেছি সেটা বাদেই যদি আমি ধরি যে 30 বছর আগে সিরিয়াসলি থিয়েটারটা করতে শুরু করেছি আমি। হ্যাঁ, তখন দেখতাম ছেলেরা মানে কোনো স্বার্থ নিয়ে আসতো না, ছেলেমেয়েরা যে খুব কম সংখ্যক হলেও তারা ঝাঁপিয়ে পড়তো, সপ্তাহে 4 দিন 5 দিন রিহার্সাল করতো। মানে কিছু টিফিন পাওয়া যেত না, একটা চাও পাওয়া যেত না, কিছু আন্তরিকতার সঙ্গে থিয়েটারটা আমরা করতাম। কিন্তু যত দিন গেছে এখন ম্যাক্সিমাম 90% ছেলেমেয়েরা এসে বলে কত টাকা দেবে, রিহার্সাল টাকা দিতে হবে, শোয়ে টাকা পাবো তো। হ্যাঁ, খুব কাছের মানুষেরা যারা একসময় বিনা পয়সা করেছে তারাও এখন বলে যে টাকা পাওয়া যাবে তো। হ্যাঁ, এই যে গ্র্যান্ডের পিছনে আমরা ছুটি, হ্যাঁ, দিল্লি কিংবা এই রাজ্য সরকার গ্র্যান্ডের পিছনে ছুটি, কতটুকু টাকা পাই, কি কষ্ট করে পাই, কিভাবে পাই, কত কম্প্রোমাইজ করা, কত কি কিছু করতে গিয়ে থিয়েটারের একটা বিরাট ক্ষতি হয়েছে। আনন্দটা যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে, আমি সেটা লক্ষ্য করেছি। আমি 21 বছর আছি, দল যেমন চালাই তেমনি অভিনয়টাও করি, কিন্তু আমার মনে হয়েছে সেই আনন্দের সঙ্গে থিয়েটারটা এখন ছেলেরা করতে পারছে না। এটা আমাদের পারছি না মানে কি, আমার যেটা মনে হয়েছে আশিসের কথা থেকেই বলি, সেটা হচ্ছে যে আগে না সবাই, আমরা সে থিয়েটার কর্মী বলি, নাট্যকর্মী মানে যাই বলি, আগে যে 10 জন থাকতো 10 জনই নাট্যকর্মী ছিল, এখন 10 জনের মধ্যে 9 জন শুধু অভিনেতা হয়ে গেছে। মানে তার টোটাল দায় হচ্ছে ওইটুকুনি এসে পাঠ মুখস্থ করে চলে যাবে, আর কিছু তার কোনো এদিকেই নেই। তো থিয়েটার যদি বন্ধ হয়ে যায়, প্রথম যে প্রশ্নটা উৎসবটার কাছে এসেছিল আমাদের ম্যাডামের মাধ্যম দিয়ে, থিয়েটার যদি বন্ধ হয়ে যায় আমরা কি করব? যদি গাছের শিকড় কেটে দেওয়া হয়, গাছটা কি উপরে বেঁচে থাকবে? আমাদের অবস্থা এরকম অনেকটাই হয়ে যাবে। যেমন অক্সিজেন লাগে মানুষকে বাঁচানোর জন্য, আমরা অক্সিজেন ফ্রি বাঁচবো তখন। আজকে যারা আমরা থিয়েটার কর্মী এসেছি, আশিসের কথাটা নিয়ে বলি বা উৎসব বাবুর কথাটা নিয়ে বলি, আমরা থিয়েটার করতে এসেছি কি, আমরা কিছুই পাই না, আমরা ফিডব্যাক কিছুই, রিটার্ন কিছুই পাই না। হাততালিটা পাই ভালো অভিনয় করলে, ভালো গল্পে অভিনয় হলে, ভালো গল্প হলে, কেউ কেউ বাইরে হলের বাইরে সুখ্যাতি করে, এটুকু ছাড়া আমরা আর কিছু পাই না। আর থিয়েটার যদি বন্ধ হয়ে যায় আমরা মানসিকভাবে মরে যাব। আর আজ আমি যেন এক অপ্রয়োজনীয় স্মৃতি, বিরক্তিকর অতীত। আজকালকার পরিচয়টা নাকি এই যুগ চাই।
আমার অভিনয় কি তাহলে ফেক ছিল? আমার আমার প্রতিভা তাহলে কি নকল ছিল? বলো আমার কি অপরাধ? তুমি বলো মহারাজ, আমার কি অপরাধ ছিল? তুমি বলো। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করি। তবে শোনো মহারাজ, তোমার এই রাজত্ব, তোমার ধর্ম, তোমার দেবী পূজা সব একদিন আমি ভেঙে চুরমার করে দেব। আমার এই অভিশাপ নিয়ে তুমি কখনো বাঁচতে পারবে না। সৌমিত্র স্যার প্রায় বলতেন, সুচরিতা তোর চোখ কথা বলে। সেই ভালোবাসা, সেই সম্মান সে কি ভুলে যায়? অত সিনেমা, অত মঞ্চে বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছি, আজ আর কি মনে রাখে না। আমি যেন এক পুরনো স্মৃতি আবার আচ্ছা সত্যি কি আপনি আমার সাথে বসে আছেন, নাকি আমার বিকৃত মস্তিষ্ক আমাকে এসব ভুলভাল দেখাচ্ছে? আপনি সত্যি বসে আছেন তো? আমি তো আপনার সামনেই বসে আছি। আর এই যে ফাইলটা দেখছেন, এই ফাইলটায় আমার ছবির চিত্রনাট্য রয়েছে। ছবির নাম অভিনেত্রী। আপনি রাজি থাকলেই আপনাকে দিয়ে যাও। ছবির নাম অভিনেত্রী? হ্যাঁ। আপনি আপনি সত্যি একজন চিত্র পরিচালক? হ্যাঁ ম্যাডাম, আমি চিত্র পরিচালক। ছবি করবো। আমরা সবাই শ্রদ্ধার হাতে এক মিনিট একটু ধরে রাখো, একটু ধরে রাখতে হবে। মিউনাসের নাট্য আখড়ায় ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন, ওরা এটা নিয়ে বোধহয় 3টে অনুষ্ঠান করছে। ওরা বিভিন্ন রকম ভাবে আমাদের এই নাট্য আখড়াটাকে জনসম্মুখে আনার একটা চেষ্টা করছে, তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। এটা আগে ওরা 2 দিনের বা 3 দিনের একটা বোধহয় নাট্যোৎসব করেছিল, এবারও করছে আজ 17, 18, 19 3 দিন মিলে। অনেক ধন্যবাদ জানাই ওদের, যারা এসছেন এবং বিভিন্ন দল যারা পার্টিসিপেট করছেন। মিউনাসের পক্ষ থেকে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। এভাবে সমস্ত মানুষের কাছে খবর গেলে একদিন হয়তো সুভাষগ্রামের, এটা সুভাষগ্রামের খুব স্টেশনের কাছেই, 5-6 মিনিট মতো হেঁটে লাগে। তো এখানে আস্তে আস্তে এটা আরো অনেক জমজমাট হয়ে যাবে। আপনারাও আসুন সবাই। এখানে কেমন লাগলো অন্যান্য মানুষ, আমাদের দলের বাইরে যারা আছেন, যারা এখানে আয়োজক সংস্থা আছেন বা যারা দর্শক আছেন, তাদের সাথে কথা বললে আরো ভালো বুঝতে পারবেন। অনেক শুভেচ্ছা রইল ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের জন্য। ওদের 3 দিনের অনুষ্ঠানে যারা আজকে এসে পৌঁছতে পারেননি, আরো 2 দিন আছে, 18, 19, যারা সময় পাবেন তারা প্রত্যেকেই আসুন। ধন্যবাদ। সুন্দর নাটক, অভিনয় দক্ষতা আছে, এক কথায় চিন্তা ভাবনাটাও মারাত্মক। আমার খুব ভালো লেগেছে। আশিস দার ডাকে আজ নাট্য উৎসবে এসেছি। আমি নিজেও একজন থিয়েটার কর্মী, থিয়েটার ভালো লাগে। তো আজকের এই জায়গাটাও আমার বেশ মন কেড়েছে, খুবই ভালো লেগেছে। আপনার সবটাই ভালো, টোটাল ধরো প্রোগ্রাম বাই হল এবং পরিচালনা বা ওনার লেখা অত্যন্ত স্ট্রং, এটা আমার মনে হয়েছে। খুব সুন্দর, মানে ভালো লেগেছে। আর অভিনয় তো খুব সুন্দর, মিউজিক ওটাই। আর যে বিষয়টা তো খুবই স্ট্রং। মানে এই বিষয়ে তো মানে কি বলবো, কিছু বলার নেই, দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে। উনি খুব আবেগ দিয়ে জিনিসটা করেছে, আর অভিনয় তো দুর্দান্ত করেছে। আমার খুব ভালো লেগেছে ওনার অভিনয় বা লেখা, যিনি লিখেছেন নাটকটা, আমার খুব ভালো লেগেছে, সব মিলিয়ে মিশিয়ে। আমার দেশ ব্রিটেন, ও দারুণ হবে। ঠিক আছে বুঝলে, তুমি না এটা ভুল হয়ে গেল। গুরুদেব এই জন্যই আমাকে এত বকাবকি করেন। তোমায় তুমি করে বলে ফেললাম যে। আচ্ছা বসো, আমি গুরুদেবকে ডেকে আনি। আচ্ছা, তুমি রবীন্দ্রনাথকে গুরুদেব বলো? হ্যাঁ, উনি তো আমার গুরুদেবী। আপনি বসুন। হ্যাঁ। হে আধারে
আমি সে জানি। আসলে নতুন কিছু লেখার পর সেটাই বারবার পড়ে দেখি, কানের অন্তর থেকে মনের অন্তরে পৌঁছেছে কিনা সেটা বোঝার চেষ্টা করি। শোনান না কবিতা খানি। মেঘ সরে গেল, শুকতারা দেখা দিল পূর্ব দিগন্তে, পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামে দীর্ঘ নিঃশ্বাস। এই ঠাকুর পরিবার জমিদার বটে, কিন্তু জমিদারি তারা দেখান না, প্রজাদের তারা সন্তান তুল্য মনে করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন, ঠিক তেমনি তার সুযোগ্য পুত্র রবীন্দ্রনাথ। আসল কথাটা কি হলো জানি? কালচার। হ্যাঁ, নিজের সংস্কৃতিটাকে ধরে রাখাটাই আমাদের কর্তব্য। যা করে দিবি শেখাস না, কি কাজ করিস তা আমার জানা আছে। হ্যাঁ, থাকিস তো পায়ের উপর পা করে। হ্যাঁ, এখন মতো যদি ঘুরতে হতো না তাহলে বুঝতে পারতি। এই পাটা টিপে আগে দিচ্ছি, সইয়ে সইয়ে টেপ, সইয়ে সইয়ে টেপ। আমি হচ্ছি এই জমিদারের নায়েক। বৈশাখের গান বানিয়েছি বুঝলি, আর সকাল বেলায় আমার সঙ্গে গা দেখিনি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। গা মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। সবাই ধরো। ফোনটা কার একটু নেই। আচ্ছা, এখানে আমাদের সোনাদা আছে। আমাদের 3 দিনের নাট্যোৎসব সুভাষগ্রাম নাট্য হাগড়া, নাট্য হাগড়া মিউনাসের তৈরি। সেই নাট্য হাগড়ায় আমরা 3 দিনের নাট্যোৎসব করছি 17, 18, 19 ডিসেম্বর। আজকে 17 তারিখ, প্রথম দিনে 3টি নাটক। প্রথম নাটক হয়ে গেছে মিউনাসেরই একটি নাটক। দ্বিতীয় নাটক আমাদের এই নাট্যগোষ্ঠী ভাটা থিয়েটার লেবার কালচারাল এবং কাল্পনিক অনুষ্ঠিত হলো, আর এখন হবে অচেনা নাট্যগোষ্ঠীর। আর আগামীকাল পরশু আরো 3টে করে নাটক আছে। আপনারা সবাই আসুন, আমাদের সঙ্গে থাকুন, থিয়েটারকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। আচ্ছা, তুমি নিজেও তো এই কলেজ থেকে পাস আউট, তোমাদের সময় কি এরকম ঘটনা কোনোদিনও ঘটেছে? স্যার ঘটেনি বলেই তো এই ঘটনাটাকে এতটা গুরুত্ব দিচ্ছি, তা না হলে আপনার ফোন পে পিক করে থানা ছেড়ে বেরিয়ে আসতাম না। কি দিনকাল পড়লো স্যার, এই কোথায় চলেছি আমরা? এইটুকু একটা বাচ্চা ছেলে, সে কিনা প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে নিয়ে আপনার। মানে আজকে আমরা আমন্ত্রিত, কিন্তু আমরা চাই আগামী দিনে আমাদের আমন্ত্রণে যেন এখানে অন্য দল এসে কাজ করে। আমরা যেহেতু সোনারপুরের দল, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এরকম একটা স্পেসকে লালন পালন এবং সেটাকে আরো সমৃদ্ধ করা। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন তারা কালকে শুরু করেছে অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল। প্রথম দিন আমাদের হয়ে গেছে 3টি নাটক। আজকে দ্বিতীয় দিনে আমাদের একটা সেমিনার আছে। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে আজকের থিয়েটার কতটা আধুনিক। তো আজকে যারা এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখবেন ওনারা উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে ডেকে দিচ্ছি প্রায় 30 বছর ধরে রঞ্জনদাকে দেখছি, আমার প্রচুর অভিনয় দেখেছেন, আমি সমৃদ্ধ হয়েছি রঞ্জনদার কাছে। আর আমার রিসেন্ট বছর দুয়েকের বন্ধু সমীরণ, খুব গুণী মানুষ, ব্যান্ডেল নান্দনিকের পরিচালক। আজকের এই সাবজেক্টটা হচ্ছে আজকে থিয়েটারের কতটা আধুনিক। আজকে থিয়েটার কতটা আধুনিক এটা অ্যাকচুয়ালি আমি শুনবো, বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে শুনবো, রঞ্জনদার কাছে বিশেষ করে শুনবো,
রঞ্জনদা 30 বছরের ধরে রঞ্জনদার মানে নাট্য সমালোচনা শুনতে মানে রিক্ত হয়েছি আমি। তারপরে শুনবো তারপরের প্রজন্ম মানে সবিনরে আছে আধুনিক থিয়েটার কেমন, আমি শুনবো বলেই মূলত আজকে এসেছি। আর নাটক আছে, বক্তব্য রাখার মতো সেই ক্ষমতা আমার নেই। আমি লিখতে পারি আর অভিনয় করতে পারি, পরিচালনাটা করতে পারি। কাউকে ছুরি মারলাম মানে লাল আলোয় চলবে এই ভাবনা থেকে আমরা সরে এসেছি। সামনের দিকে দর্শকের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এর থেকে আমরা সরে এসেছি। আমরা পিছন ফিরে অনেকক্ষণ ডায়লগ বলি, কারণ এটা আধুনিকতা। সময়ের সাথে সাথে আমাদের মন, আমাদের ভাবভঙ্গি অনেক কিছু পাল্টে গেছে, মানুষের চিন্তাধারা পাল্টে গেছে। তাই আমরা থিয়েটারটাকে অনেক আধুনিক করে ফেলেছি। সমস্ত কিছু মঞ্চ সজ্জা টজ্জা সবকিছু আধুনিকতা আপনারা দেখতে পান। আধুনিকতার মানেটা হচ্ছে চেতনার ক্রম উন্মেষ। মানে চেতনার ক্রম উন্মেষ মানে ধরুন সেই চেতনা যা মানে আপনাকে তৃষ্ণা জাগায়, একটা অন্ধকারে আলোর তৃষ্ণা জাগায়, বা আপনি মানবিক হবেন এটা ভিতর থেকে আপনাকে একটা প্রেরণা দিচ্ছে যে আমাকে মানবিক হতে হবে। বা ধরুন আমি সুন্দর হতে হবে, আপনারা জানেন যে সুন্দরকে গ্রহণ করা খুব কঠিন। আমরা যে বলি যে আমরা সুন্দর হয়ে উঠবো বা সুন্দরকে গ্রহণ করব, দুটোই খুব কঠিন কাজ। আর এই 3 অক্ষরের কথাটা সুন্দর একটা বিস্তীর্ণ মানে আছে। তো এইগুলো যখনই চেতনার ক্রমোন্মেষ মানুষের ঘটতে থাকে তখনই তার মধ্যে এটা মানে এই বিরাট ভাবনাটা বা প্রেরণাটা তৈরি হয় যে মানুষের জন্মেছে আমার মানবিক গুণাবলীগুলো যেগুলো ঘুমিয়ে আছে সেগুলোকে কোনোভাবে আমি জাগাবো, আমি সুন্দর হয়ে উঠবো, সুন্দরকে গ্রহণ করার মতো মানসিক অবস্থা তৈরি হবে। গাছে একটা ফুল ফুটে থাকলে দেখবেন সবাই কিন্তু সেই ফুলটা গ্রহণ করতে পারে না, ছিঁড়ে ফেলে। একটা শিশু সে হয়তো মানে কোনো কারণে পড়ে গেছে, অনেকে কিন্তু তোলে না, তার কারণ এইটাই যে সে তার চেতনার ক্রমোন্মেষটা ঘটেনি। আর ঘটেনি বলেই তার মধ্যে এই প্রভাবগুলো আসেনি। তাহলে আধুনিকতা এই জায়গা থেকে আমরা শুরু করতে পারি যে সেটা মানে আধুনিক হয়ে ওঠে। মানে আধুনিকতার কথাটা বিস্তীর্ণ মানে ধরুন একটা পরিবর্তন, আমরা বলি না যে পরিবর্তন, আধুনিকতা মানে একটা চেঞ্জ। অবশ্যই চেঞ্জ, জীবন শিল্প সব জায়গায় চেঞ্জটা হচ্ছে একমাত্র সত্য। মানে পরিবর্তন না হলে জীবন স্ট্যাগন্যান্ট হয়ে যায় এবং সেখানে তার স্থিতাবস্থায় এসে যায় এবং কোনো মানে থাকে না কিনা। পরিবর্তনটা ভালোর দিকে কিনা প্রশ্নটা এখানে, একটা পরিবর্তন এসছে, একটা কিছু এসছে, কিন্তু তার ভালোর দিকে মানব কল্যাণে সেগুলো মানে নিয়োজিত হচ্ছে কিনা সেই পরিবর্তন, এইটা হচ্ছে সব ঠিক। আমরা যে জায়গাটা আটকে যাচ্ছি, হাজার হাজার মানুষরা বিরোধিতা করবে। বিধবা বিবাহের বিরুদ্ধে যখন আইন পাস হচ্ছে মাত্র 700 কতজন লোক পক্ষে ছিল, বাকি সব হাজার হাজার লোক বিপক্ষে। মানে কতটা অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, কতটা অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল রাজা রামমোহন রায়কে, যে কতটা অন্ধকারকে ভাঙতে গিয়ে নিজের মানে সমস্ত রকম মানবিক সত্তাকে উৎসাহন তার ঘটাতে হয়েছিল। তাহলে আমরা এই কথা বলছি আধুনিকতা জিনিসটা এতটাই বড় যে আমি আধুনিক হচ্ছি মানে বিশাল ব্যাপার। আধুনিক হওয়া মানে আমার সমস্ত দেশ কাল সময় তার সমস্ত শরীর জুড়ে যে অন্ধকারগুলো রয়েছে তাকে সরিয়ে আলোয় আমাকে জাগানো। এইগুলো তারা কিন্তু করেছে। ইউরোপিয়ান অভিযান দেখুন, ফলে আমরা পর দেখুন দুটো মহাযুদ্ধে কি লড়াই আমরা দেখেছি। একটা শিক্ষার রবীন্দ্রনাথ, হানি বার্ডবুস, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বেটল ব্রেস, ইভিন পিসকাচার থেকে শুরু করে সমস্ত শিল্পীরা একেবারে কবিতায়, গানে, থিয়েটারে যা কিছু তাদের একটা প্রবল একটা ঢেউ উঠলো, এত বড় ঢেউ যে স্বয়ং ফ্যাসিবাদ নড়ে যাচ্ছে। আসলে আধুনিক অনাধুনিক ব্যাপারটা কেন আজকে থিয়েটার আধুনিক নয় সেই অর্থে আজকে থিয়েটার তার একটা বৈজ্ঞানিক কারণ আছে, সমাজতাত্ত্বিক কারণ আছে। ধরুন কারণটা এইরকম যে আমাদের থিয়েটার, পৃথিবীর থিয়েটার লড়াই দিয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমাদের দেশের গণনাট্য সঙ্গীত যুগে দুর্ভিক্ষ, দেশবিভাগ, যুদ্ধ, মহামারী, এই ব্যাপক সংকটের সন্ধিকাল তৈরি হয়েছিল। যে সেই সন্ধিকালে দাঁড়িয়ে যে সন্ধিকালের মধ্য থেকে যে মানে ক্রান্তিকাল তৈরি করা, ক্রান্তিকালকে তৈরি করার যে লড়াই শিল্পীরা লড়েছিল বিশ্বজুড়ে। প্রথম ভারতীয় গণনাট্য সংঘ বলল যে আমাদের মানে জাতীয় চেতনার সঙ্গে আন্তর্জাতিক চেতনার মেলবন্ধনের নামই হচ্ছে আন্তর্জাতিকতা। এই কথা প্রথম মানুষ শুনলো। যেমন রবীন্দ্রনাথ তার গানে লিখেছিলেন, তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতাবো, আমার দেশের মাটি তোমার পরে থাকে না। ওটা দেশের মাটির মধ্যে বিশ্বমায়ের আঁচল পাতা, আমার দেশ তো বিশ্বের বাইরে নয়। এই এত বড় করে জীবনকে দেখা যে পোলস, এটা উচ্চারণটা ভিন্ন হয় অনেক সময়,
তো তিনি বলছেন যে থিয়েটারে এই পৃথিবীর থিয়েটারের শিল্পীরা, তোমরা কি শুনতে পাচ্ছ এই পৃথিবীর যে ব্যবস্থার সেকলে বন্দি অবরুদ্ধ মানুষের আত্মনা? এই বন্দিত্ব কি সম্ভব? জীবনের বিচ্ছুরণের প্রকাশ। তিনি লিখেছেন ইংরেজি স্পেকট্রাম অফ লাইফ, জীবনের বিচ্ছুরণ। থিয়েটারের শিল্পীরা কি উদ্বিগ্ন এই আমাদের সমুদ্র দূষণ, আমাদের দাবদাহ, আমাদের প্রাকৃতিক বিপর্যয়, জীব বৈচিত্র্যের ক্ষয়, আমাদের প্রাকৃতিক যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এইগুলো নিয়ে তারা কি উদ্বিগ্ন? তারা কি নদী দূষণ এসব উদ্বিগ্ন? তারা কি এটা নিয়ে থিয়েটার লিখবেন? কাব্যিক বা মহাজাগতিক শক্তি রয়েছে যারা, তাদের পক্ষে সম্ভব পৃথিবীতে আবার মাথা তুলে আনা, মানুষকে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখানো। তাদের এক্সপ্লোর করতে হবে, ডিসকভার করতে হবে দ্য ইনহারেন্ট বা ইনার যে স্ট্রেংথ হুইচ ইজ হিডেন, যেটা লুকিয়ে আছে, সেই শক্তিটাকে জাগিয়ে তারা যদি আবার চেষ্টা করে, তারাই পারবে পৃথিবীকে নতুন পথ বলে দিতে। এবং শেষ পর্যন্ত থিয়েটারের একটা কথা বলছি যে তোমরা সেই যে আমাদের জানেন যে ডিওনিসিয়াস দেবতা, যে আমাদের গ্রিসের দেবতা, বিখ্যাত দেবতা, প্রত্যেকটা মঞ্চে ডিওনিসিয়াসের মন্দির থাকে। কিন্তু বলছে ডিওনিসিয়াস দেবতার চোখের দিকে তাকাও, একদিকে দুঃখ, একদিকে বেদনা, আনন্দ, একদিকে হাসি, একদিকে কান্না, একদিকে ঘৃণা, একদিকে ভালোবাসা। এই সংঘাতের মধ্য দিয়ে তোমরা তার চোখের দিকে তাকিয়ে বিশ্বাসের আলো তোমরা নাও। এই পৃথিবীর থিয়েটারের কর্মীরা তোমরাই পারবে। জানতাম না, অনেক অজানা বিষয় যেগুলো জানতে পেরেছি। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে এরকম একটা আলোচনা, সত্যি আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন বক্তা এখানে আছেন। এই আজকের থিয়েটার কতটা আধুনিক, এই প্রশ্নটা হঠাৎ কেন মাথায় এলো? মানে কোন জায়গা থেকে কি মনে হচ্ছে যে আমাদের থিয়েটার আধুনিক নয়? এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে তার মানে কি আমি ধরে নিতে পারি যে বিগত দিনের থিয়েটার গুলো আধুনিক ছিল না, বা সেগুলোকেই আমরা প্রাচীন বলে ভেবে নিচ্ছি? কিন্তু রবীন্দ্রনাথ যখন নাটক করেছেন, সে রবীন্দ্রনাথের সময়কালে তো রবীন্দ্রনাথের নাটকগুলো প্রত্যেকটাই আধুনিক ছিল। জোড়াসাঁকোতে যে কাজগুলো তিনি করেছেন সেগুলো তো আধুনিক, ভীষণভাবে আধুনিক। আবার সেই চেতনার সেই নাটকটা মানিক সংবাদ, তাহলে মানিক সংবাদ আজ থেকে কত সালে হয়েছিল? প্রায় 70-এর 60-এর দশকের পোস্ট গ্লোবালাইজেশন। হ্যাঁ, তাহলে সেই সময় যে মানিক সংবাদ হচ্ছে, সেই মানিক সংবাদ আমি ইউটিউবে দেখেছি, আমি দেখি। তাহলে সেই যে সময় যে ভাবনাগুলো উনি ভেবেছেন সেটা কি আধুনিক না? সেটা তো ভীষণভাবে আমার তখনকার সময় মনে হচ্ছে আধুনিক। সেটা একটা নির্মাণগত জায়গা। ঘটনাটা হচ্ছে যে আমাদের থিয়েটারের আধুনিকতা নিয়ে যে প্রশ্নটা রঞ্জনদা যে আলোচনা করলেন, আমি সেদিকটা যাচ্ছি। আমি চাই একটু অন্যভাবে নির্মাণগত এবং প্রেজেন্টেশন, এইটার কথাই আমি ভাবার চেষ্টা করি। নির্মাণগত দিক থেকে সত্যি কথা বলতে যে প্রত্যেকটা সময় একটা প্যাটার্নকে আমরা ফলো করে এসেছি। যখন দ্বিজেন্দ্রলাল করতেন, তখন দ্বিজেন্দ্রলালের মতো করে বেশ কিছু মানুষ নাটকের পরিভাষা তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই নাটক হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয়, যদিও সেই সময় টিভি মিডিয়া বা স্ক্রিন মিডিয়ার এত বাড়বাড়ন্ত ছিল না। মানে অন্য মডার্ন নয় এরকম বলাটা ঠিক নয়। মানে হচ্ছে, আমরা কেউ ফোকাস নয়, মানে কারোর উপরে আলোকটা পড়ছে, কারোর উপর আলোক পড়ছে না। এর ফলে কি হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক নাটক আধুনিকতার সাবজেক্ট নিয়ে বলবেন আপনি, আধুনিকতার সাবজেক্ট শুধুমাত্র রাজনৈতিক কেনই বা হবে? রাজনৈতিক কেনই বা হবে? সামাজিক হতে পারে, আমাদের পরিবেশগত হতে পারে। পুনের একটা নাটক দেখেছিলাম, তারা পুরো সমাজকে নিয়ে করেছে। উনি এই নাটক নির্মাণ করার ক্ষেত্রে যেটা আশিস দা বললেন যে লাল লাইটটা আমি জ্বালবো কি জ্বালবো না, হ্যাঁ এগুলো ভেঙে চুরে দিয়েছেন, সেগুলো আমাদের ভালো লাগছে, আমরা বিনোদিত হচ্ছি। এবং আমার কাছে বারবার করে মনে হয়, আমি নাটকের রাইটার অনেক পরে হয়েছি, আমি নাটকের নির্দেশক অনেক পরে হয়েছি, আমি বেসিক্যালি আমি থিয়েটারে এসেছি অভিনেতা হিসেবে। এবং আমার ধারণা প্রত্যেকেই এই প্রাথমিক ধারণাটা নিয়ে আসেন যে আমি অভিনয় করব, তারপরে সে কোনো নাটকের দলে গিয়ে ডিরেক্টর হয়, কখনো নাটকের প্রয়োজনে নাটক লেখেন, এবং কখনো নাটকের স্বার্থে সেটটা ভাবেন, ইত্যাদি ইত্যাদির সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে যায়। তারপরে আদর্শ ইত্যাদি হ্যানা ত্যানা এরকম নানা রকম জিনিস তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।
কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন প্রথম থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এই ভাবনাগুলো তাদের মাথায় থাকে না। আমরা আস্তে 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 আমাদের মতো করে তাদের মধ্যে সঞ্চার করার চেষ্টা করি। আমার মনে হয় আধুনিকতার জায়গায় যদি যেতে হয় তাদের পারফরমেন্সের জায়গাটাকে আরো বেশি মডার্ন করা দরকার। আমরা যখন পারফর্ম করি তখন আমরা পরিচালক হিসেবে বলি এখান থেকে ওখানে যাও, এখান থেকে ওখানে যাও। আরে কেন যাও সেটা তো ব্যাখ্যা করো। একজনকে কাঁদতে হবে, কতটা কাঁদতে হবে সেটুকু তো বোঝাও। কান্নাটা আসবে কি করে, হাসিটা আসবে কি করে সেটাকে তো বোঝাও। আমাদের অভিনেতাদের মূল জায়গা হচ্ছে 9টা রসকে নিয়ে কাজ করা। ভরতনাট্য শাস্ত্রে 8টার কথা বলছি, যাই হোক আমি সব মিলিয়ে 9টায় বলি। এই 9টা রসকে আমাদেরকে ঠিক ঠিক ব্লেন্ডিং করতে শেখা। আমার কাছে একজন পেইন্টার যখন কোনো ছবি আঁকেন, আমরা সেরকমই একজন অভিনেতা সেই ছবিটাকে তৈরি করি, সেরকম একটা কালার তৈরি করি। আমি কতটা কি ইউজ করবো, এই পকেটস গুলোকে কিভাবে আমি ওটাকে ভৌতিক বানাবো, এই যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট গুলো কি করার আমরা সুযোগ পাচ্ছি? প্রশ্নটা এখানে। আমাদের থিয়েটার শুধুমাত্র একটা আঞ্চলিক জায়গায় সীমাবদ্ধ হয়ে রয়েছে, মানে বিশ্বজনীন হয়ে উঠছে না। আমরা শুধুমাত্র আমাদের থিয়েটারকে আমাদের শুধু দেশ কেন, আমাদের শুধু ওই রাজনৈতিক, আমাদের গল্পগুলো সামাজিক গল্পছি ইত্যাদির মধ্যে রাখছি। আমরা যখন নাটক দেখতে বসি মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে সেই কতগুলো গতানুগতিক একটা ফ্লেক্স পেছনে টাঙিয়ে দিয়েছে, দেওয়ার পরে কতগুলো চেয়ার, কতগুলো টেবিল, এই তো তাদের থিয়েটার সমস্ত জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়। সমালোচনা করছি, প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু এটা একটা দেখতে দেখতে মনে হয় যে সেই একই রকম তার বলার ধরন, তাদের দেখে বোঝা যায় যে তাদের চর্চার জায়গাটা এই একই জায়গায় সীমাবদ্ধ হয়ে রয়েছে। থিয়েটারেরও যে পরিবর্তন আমি যদি মনে করি, মঞ্চসজ্জা বলো বা আমাদের অভিনয় বলো বা আমাদের আলো বলো, এই সব কিছু পরিবর্তন করাটাকে কি আমি আধুনিক বলবো? পরিবর্তন করাটাই আধুনিক কেন? না, তাহলে কি বলবো? পরিবর্তন করতেই হবে এমন কোনো মাথার বুদ্ধি তো নেই। আমার চাহিদা অনুযায়ী একটু বলবে। হাততালি দিলেন একটু। সমীরণের জন্য এটা তাই বলা যায় আমার সজ্ঞান সচেতন স্বীকারোক্তি। আর এর জন্য কোনো অনুশোচনা নেই আমার ধর্মাবতার। ধর্মাবতার আমি লোকটাকে খুন করেছি, আমি সজ্ঞানে সচেতনে আমি লোকটাকে খুন করেছি। বিয়ের পর বাবা মাকে বর্জনীয় লায়াবিলিটি হতে শিক্ষা দেয়, আচার্যকে সিগারেটের ধোঁয়ায় অস্বীকার করে, স্ত্রীর বাইরেও আর এক শয্যা সঙ্গিনী রাখতে প্ররোচিত করে। এসবের সহজ পাঠ সে গ্রহণ করেনি। লোকটা হাসপাতালে ঢুকে প্রশ্ন করেছিল ডাক্তারবাবুকে, লোকটা কি বলবো, একদিন আমাকে প্রশ্ন করে বসলো, আমাকে বললো, এই তুমি 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 না তুমি না একদিন তোমার বিধবা মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে, তোমার জরাজীর্ণ দুর্দশাগ্রস্ত মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে তার এই যন্ত্রণার জীবন যেভাবেই হোক তুমি তুমি মুক্তি দেবে, হ্যাঁ? আর সেই কিনা তুমি এখন এক পাড়ার কালজয়ী দাদার সাগরেদ। দ্রুত আপনার মৃত্যুদণ্ড উচ্চারণ করুন, আমাকে মুক্তি দিন, নইলে ওই লোকটা অথবা আমার দুর্ভাগিনী মা আমার দিকে তাকিয়ে হাসবে, হাসতেই থাকবে। অসহ্য আমি আমাকে মুক্তি দিন ধর্মাবতার, আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন ধর্মাবতার, আমাকে মুক্তি দিন। পরিচালক আমরা সবদিকে নয়, রাজা মশাই কি বলছেন? আমার প্রিয় সন্তান সম
শিষ্যবৃন্দ, শিক্ষা বড়ই বিষম বস্তু, মানে জ্ঞান দেয় আনন্দ, জ্ঞানের মাধ্যম যদিও এই পণ্ডিত, অনুপ্রেরণা আমার একথা জেন। দুই সমান সমান সবাই আবার বল। দুই পণ্ডিত মশাই, কে রে? আমরা তো জানি 2 + 2 = 4। প্রশ্ন বস না নরেন, আমাদের বিপদে ফেলছিস কেন? নরেন, রাজপিয়ারা দাঁড়িয়েছে, বসে পড় না ভাই। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, ভয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে লয়। মোরা আপনি মোড়ে মোড়ার দেশে আনবো বড়া ভয়, মোরা পড়েই ফাঁসি আনবো হাসি মৃত্যু জয়ের ফল। এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল, এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল। সবার হাতটা থাক, এটা একটা প্রচুর বৈচিত্র্যময় সব কাজ করছে, বহুদিন ধরে করছে এবং ওরা সারা বছর ধরেই করে। নিজেরা প্রোডাকশন যেমন করে, ফেস্টিভ্যাল গুলো করে, এবং সবচেয়ে বড় কথা আজকে এই নাট্য আখড়া মিউনাসের এখানে ওরা করার ফলে নানা দিক থেকে একটা অন্য মাত্রাও পেলো আর কি। কারণ মিউনাসের দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা মানে স্বীকৃতিও বোধহয় বলা যায় এটা। এবং ভাটা থিয়েটার আজকে যে সেমিনারটা হলো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আমি বক্তা ছিলাম, এই সেমিনারটা হয়তো সেভাবে আমাদের আর একটু সময় থাকলে বলা যেত, আর পরিবেশটা হয়তো আরেকটু যারা শুনতে চায় তারা থাকলে আরো ভালো হতো। তবুও আমার মনে হয় সব মিলিয়ে প্রয়াসটা খুবই প্রয়োজনীয় ছিল, কারণ এই ধরনের আলোচনা হওয়া দরকার। মানুষ যত বেশি ইন্টারাকশন, অনেকগুলো প্রশ্ন এসেছিল, ইন্টারাক্ট করবেন, যত বেশি পারস্পরিক মত বিনিময় হবে, ততই আমরা শুধুমাত্র থিয়েটার করবো না, আমরা থিয়েটারটা কেন করছি, থিয়েটার করার উদ্দেশ্য কি, আমরা আগামী দিনে কোথায় যেতে চাই, থিয়েটারের মধ্য দিয়ে আমরা সামাজিক ভূমিকা কিভাবে পালন করি, এই সমস্তগুলি কোথাও তখন তার মধ্যে দিয়ে পরিষ্কার হয়। কিন্তু এটা আরো বেশি আমাদের হয়তো সেভাবে দর্শকদের গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন থাকে, সব দর্শক সেমিনারে হয়তো সেভাবে আসতে পারেন না। তবু আমি বলবো সব মিলিয়ে আজকে একটা নাটকও হয়ে গেল, সমীরণ একক নাটক, এটাও আমাদের খুব ভালো লাগলো। এবং এই প্রয়াসটা আমি সব সময় পক্ষে আছি যে ভাটা থিয়েটার শুধুমাত্র এমন নয় যে বছরে একটা বিরাট আকারের ফেস্টিভ্যাল করে অনেক দল ডেকে থেকে একটা শেষ করে না, তারা ভেঙে ভেঙে নানা দলকে নানা ভাবে সবাইকে ডাকে, যেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয়। বাংলা থিয়েটারে খুব কম মানে কর্মী বা নাট্যজন আছেন যারা ভাটা থিয়েটারে ডাকে মানে আমন্ত্রিত হন না আর কি। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় যে সমস্ত স্তরে যারা কে নাম করা কে নাম করা নয়, বা কারা কত কাজ করেছেন, ওরা খুব লক্ষ্য রাখে যে নিষ্ঠার সঙ্গে যারা থিয়েটারের কাজটা করছেন তাদেরকে আমাদের ডাকতে হবে, এবং ডেকে ওরা সামগ্রিকভাবে থিয়েটারে যে সমগ্র আমরা বলি সেটাকে ছোঁয়ার সবসময় চেষ্টা করেন। শুধুমাত্র নিজেরা প্রোডাকশন করছে, নিজেরা ভালো ভালো কাজ করছি, আমরা বিভিন্ন জায়গায় নিজেদের কথা বলছি তা না, যারা বাংলা থিয়েটারে নানাভাবে থিয়েটারে কাজ করছেন, সেটা আলোর কাজ হতে পারে, মিউজিকের কাজ হতে পারে, প্রোডাকশন হতে পারে, অভিনয় হতে পারে, বিভিন্ন নাট্য সংস্থায় যারা যেভাবে যুক্ত আছেন তাদের প্রত্যেকে ডেকে এনে সম্মাননা জ্ঞাপন করা, বা তাদেরকে কিছু বলতে বলা, বা তাদের পরিচিত সেই সমস্ত সংগঠন তাদের অভিনয় সুযোগ করে দেওয়া, তারা নানাভাবে থিয়েটার এই প্রসারণে তারা চেষ্টা করে যাচ্ছে। তা আমি ওদের আরো সাফল্য কামনা করছি আগামী দিনে।
আরো বেশি বেশি করে ওরা কাজ করুন, আমরা সবাই যেন ওদের পাশে থাকতে পারি এবং সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সমগ্রভাবে যেন থিয়েটারে কাজ করতে পারি। আমার দলটা খুব অনেক কিছু করলো, ওনেরা কি করলো আমার দেখার দরকার নেই, এরকম না, সবাই মিলে থিয়েটার সমগ্রভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যেন করতে পারি। আমি আজকে এখানে এসেছি মানে মিউনাসের নাট্য আখড়ায়। সত্যি কথা বলতে এরকম একটা নাট্য আখড়া মানে স্পেস যে কোনো নাট্য চর্চাকারীর ক্ষেত্রে একটা স্বপ্ন, যেটা উৎসব দ্বারা সবাই মিলে করতে পেরেছেন। সুন্দর একটা ব্ল্যাক বক্স, যেখানে আলো আছে ঠিকঠাক, যেখানে খুব ভালো অ্যাকোস্টিক, যেখানে একটা এসির ব্যবস্থা রয়েছে, মানে ঠান্ডা গরমের দিনে অসুবিধা হবে না, এবং সব মিলিয়ে একটা দুর্দান্ত ব্যবস্থা সবটা ওরা করেছেন এবং সেটা আরো করতে চেষ্টা করছেন। উৎসবদার সঙ্গে বসে কথা হচ্ছিল, খুবই ভালো একটা ব্যবস্থা এটা। আমি সত্যি কথাই শহরের থেকে একটু বাইরে সুভাষ গ্রামে এটা খুব ভালো একটা জায়গা, এবং যেটা ওরা আরো করতে পেরেছেন যে এখানে নিয়মিত কিছু দর্শক তারা কমিউনিকেট করতে পেরেছেন, যার ফলে কি এখানে দর্শক হচ্ছে। ছোট জায়গা হলেও প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে 30 জন 40 জন করে মানুষ নাটক দেখেন। ফলে আজকেও যেমন দেখলাম যে হাউসফুল সেই হিসেবে, এবং এরকম জায়গায় করতে ভালোই লাগে, খুবই আনন্দ হয়। মিউনাসের এই নাট্য আখড়া সকল জায়গায় দিকে দিকে নাম সুনাম ছড়িয়ে পড়ুক, এই শুভেচ্ছা আমি জানাই। আজকে ভাটা থিয়েটারের ভাটা লেবার থিয়েটার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে নাটক করার জন্য। আমি আমাদের ছোট নাটক, একটা 15 মিনিটের একটা ছোট্ট নাটক, সেটা নাম হচ্ছে ধর্মাবতার আমি প্রস্তুত। সেই নাটকটা আমি আজকে এখানে অভিনয় করলাম এবং দর্শকরা শুনলেন দেখলেন এবং প্রাথমিকভাবে তাদের মনে হলো যে বেশ তাদের ভালোই লেগেছে। সম্মানীয় কিছু মানুষজন এখানে ছিলেন, উৎসবদার মতো মানুষ আছেন, রঞ্জনদার মতো আছেন এবং প্রলয়দার মতো কিছু মানুষ রয়েছেন, ভালো লাগলো। আর ভাটা লেবার থিয়েটার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আমাদের বন্ধু দল। বন্ধুত্বের মধ্যে আলাদা করে কিছু বলাটা ঠিক জিনিস নয়, বন্ধু সবসময় ভালোই হয়। এরা যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে, আমি কতটা তাদের সঙ্গে যুক্ত হতে পারছি সেটাই হচ্ছে এখন বিষয়, যে আমি কতটা বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি, সেইটাই আমার কাছে এখন প্রশ্ন। তারা আরো ভালোভাবে এগিয়ে চলুক। আমরা এই মিউনাসের নাট্য আখড়ায় এইবার দ্বিতীয়বার এলাম। প্রথমবার আমরা কিশোরের স্বপ্ন মঞ্চস্থ করেছিলাম, তারপর ভাটা থিয়েটারের আমন্ত্রণে আজকে আবার এসছি। শুরুতেই যে একটা মনজ্ঞ আলোচনা চললো, রঞ্জন বাবুর বক্তব্য এর আগেও আমরা অনেক শুনেছি, ওনার কাছ থেকে আমরা বারে বারেই শিখি। উনি তো আছেনই, তার সাথে সমীরনের কথা শুনলাম, ব্যান্ডেল নান্দরিকের, এবং ওর পারফরমেন্সও দেখলাম। ওর সাথে আমার আলাপ ছিল না, আজকে পরিচয় হলো। এই মিলনগুলোই তো আমাদের প্রয়োজন, আমরা যে প্রান্তেই কাজ করি না কেন, কারণ ভাষাটা আমাদের এক, বাংলা ভাষায় কাজ করছি। সুতরাং এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের এইভাবে আমরা যদি ছোট ছোট জায়গাতেই মিলতে পারি, তাহলে বড় জায়গাতে অনেক বড় কাজ করা সম্ভব হবে। আমাদের বাচ্চারা আজকে এখানে আমাদের একটি বহু পুরনো নাটক, প্রায় 71টি শো হয়েছে, আজকের নাটকটি নিয়ে 71টি শো হয়েছে, 5-9-4 মঞ্চস্থ করলাম। সকলে তো বাচ্চাদের কাজের খুবই প্রশংসা করছেন, কিন্তু প্রশংসাটাই বড় কথা নয়, ওদেরকে আরো শিখতে হবে। ওদের নিয়ে নিরন্তর এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আর ভাটা থিয়েটারকে আগামী দিনেও আমরা এরম ভাবে পাশে পাবো, তাদের আমন্ত্রণে বারে বারে আসবো এই আশা রাখি। সবাই মিলে একটু বেঁধে বেঁধে থাকি এবং এই উৎসব মঞ্চস্থ করার জন্য, অনুষ্ঠানটা চালানোর জন্য ভাটা থিয়েটারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা পাশের পাড়াতেই থাকি, স্টেশন সুভাষগ্রাম, আর তার বাস স্টপেজটা হচ্ছে হরিনাবি। হরিনাবিতে আমাদের দল হরিনাবি দৃশ্যকাব্য সমিতি। তো সুভাষগ্রাম স্টেশনের কাছাকাছি একটি নাট্য আখড়া হয়েছে এবং মিউনাস সেটা করেছে। এই খবরটা আমার কাছে অনেক দিন থেকেই ছিল এবং আসবো আসবো করে অনেক দিন থেকেই আসা হচ্ছিল না। তারপর সেই একটা শো করার জন্যই আমরা কয়েকদিন আগে এখানে এসেছিলাম। এবং সত্যি এরকম একটা জায়গায় যে একটা ইন্টিমেট স্পেস যেভাবে তৈরি করেছেন ওনারা, এবং সমস্ত রকম
ফেসিলিটি সহ একটা মেকআপ রুম আছে, বাথরুম আছে, চা জল খাবার খাওয়ার জন্য একটা স্পেস আছে, তার সাথে মঞ্চস্থ করার জন্য একটা স্পেস। অসম্ভব ভালো লাগলো। হ্যাঁ, এটা হয়তো আর একটু বড় হলে আরো ভালো লাগতো, কিন্তু যত ছোট হবে তত কাজগুলোর নিখুঁত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে। আমরা বড় বড় মঞ্চে অভিনয় করি গিয়ে, কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে গেলে এরকম ছোট ছোট জায়গাগুলোকে ব্যবহার করতে হয়। এই ছোট ছোট জায়গাগুলোতেই বাচ্চারা এরকম ভাবে ব্যবহার করে ওরা যে প্রস্তুতি তৈরি করছে, এই যে অল্প কয়েকজনের সামনে হয়তো আজকে পারফর্ম করলো, কিন্তু এটাই ওদের মধ্যে যে কনফিডেন্স তৈরি করে দিল, সেটাই আগামী দিনে ওদের বড় মঞ্চে গিয়ে কাজ করতে সুবিধা হবে। তো সুতরাং মিউনাসকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গা তৈরি করার জন্য, এবং বারে বারেই আমরা এখানে আসব, অন্য কারো ডাকেও আসবো, চেষ্টা করব আমরা নিজেরাও এখানে অনুষ্ঠান করার। তা কাজের কথা বললে কাজ হলো? বললুম তো আসি। এই তাহলে আর বিশ কোথায় গেল? আর বিশ মাইল বলছি বাবু, কালকে কাজে টাকা বাকি সব আপনাকে দিয়ে দিয়েছি, এক টাকাও নিইনি। টাকার কথা বলছি না, আমি বয়সের কথা বলছি। বয়স? হ্যাঁ হ্যাঁ, 20টা বছরের হিসাব পাচ্ছি। দেখুন কোথায় ফেলে রেখেছি। এই কোথায় ফেললাম বলতো? ও বাবু, হ্যাঁ একবার বাথরুমে দেখুন। বলছিস? হ্যাঁ, করে থাকতে পারে। ঠিকানা খোঁজ করে আমাদের বাড়িতে পুলিশ, পঞ্চায়েত, রিপোর্টার, সাপোর্টার, ওহ কদিন ধরে যা জগজম্প চলছে এ নিয়ে। এ গাজনখালিতে মেলা বসবে, ভব সিন্ধু মেলা, দাদার আবক্ষ মূর্তি বসবে। সেই রাজধানী থেকে গণ্যমান্য কর্তা ব্যক্তিরা আসবে এখানে দাদার মূর্তির আবরণ উন্মোচন করতে, কিন্তু দাদার ফটোগ্রাফ বাড়িতে তো একটাও নেই। অবশ্য পুলিশ ফাইল থেকে তাও জোগাড় হলো। পুলিশ ফাইলে দাদার গুলি খাওয়া চোখ উল্টানো ফটো ছাড়া অন্য কোনো ফটো পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। সকাল বিকেল চন্দন লাগিয়ে যাবে, কাক, চিল, পায়রা, শকুন। ছাড়ো না দাদা, ওসব মহাপুরুষ হতে গেলে একটু আধটু সইতে হয়। আর তাছাড়া আরে কে কথা বলছে? আরে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? আমার সাথে। হ্যাঁ, কার সাথে? আমার সাথে। আরে ওই দিকে নয়, উঠবো এদিকে, এই ফটো ফ্রেমে। দাদা তুমি কথা বলছো? এইবার দেখ, দেখতে পাচ্ছিস? এইসব কি হচ্ছে? কি মরা মানুষ ফটো ছেড়ে বাইরে বেরিয়ে গুনগুন করছো? আরে বাবা, তোমার তো ফটোর মধ্যে থাকার কথা। আরে তুমি শিগগির ফটোর মধ্যে ঢুকে যাও। আরে যাও যাও যাও, তাড়াতাড়ি এসো। আরে ফটো কেন রে, এখন আমি মূর্তিও হব। এখন আমি শহীদ হয়েছি না, আমার জন্ম শতবার্ষিকী উদযাপন হচ্ছে। শতবার্ষিকী না ঘোড়ার ডিম? তোমার বয়স এখন না, এখন বেঁচে থাকলে তোমার বয়স হতো 80, কোনো মতেই 100 না। আনবো নয় বা কেন? এই গাজন খালির বুকে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে যে। আমার কাছে কেন এসেছেন সেটা বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেই কথাতেই আসছি, কিন্তু তার আগে আর একটা কথা বলা দরকার। আমি কিন্তু প্রতিবিম্ব পত্রিকার ক্রীড়া বিভাগটা দেখি। এই মেরেছে আমার দাদা তো জীবনে কোনোদিন লুডো পর্যন্ত খেলেনি, বরং অনেককে খেলিয়েছে। না না, ঠিক আছে ঠিক আছে। দেখুন, খেলার খবর লিখি বলে তো আপনার শহীদ দাদাকে আর খেলেও করতে পারি না। আসলে হয়েছে কি জানেন, আমাদের বিশেষ সংবাদদাতা দীনবন্ধু বাবু, আপনার দাদা শুনেছি খুব অ্যাডভেঞ্চার প্রিয় লোক ছিল। ওই কেরাম মোচাতের মুরগি চুরির কথা বলতে চাইছে। বলবি না চেপে যায় আমার বললো। রাধারমণ বাবু বসুন না, আমি কাজের সময় দিনু বাবু আপনি বলুন প্লিজ। কি বলবো? ওই যে অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আসলে আসলে আমার তো অরিজিনাল দেহটাই নেই, আমার ছায়ার মধ্যে দিয়ে ওর শরীরটা কেমন অবলীলায় পাস করে যায়। তবে তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, ছেলেটা বড্ড ভালো। দেখলেন না কি সুন্দর গুছিয়ে ম্যানেজ করে কত কিছু বলে দিল আমার সম্বন্ধে। ওই আসছে পুরো সত্য। আসো না
রক্ষা করুন বাবা, রক্ষা করুন। আমার কাছে রামপ্রসাদী পদাবলী ছিল। গানটা গানটা মনে হয় ওখানে ছিল, রবিবাবু টুকে মেরে দিয়েছে। এই দাদা, তুমিও যখন তখন যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারো। না, আমি বাবার মতো পূর্ণ আত্মা নই রে ভাই। আসলে বাবা হলেন গিয়ে সরলমতি, আর তুমি হলে গিয়ে রাজখচ্চর। কি বলিস? আমি আর কিছু বলবো না। তাহলে মরে যা, তোর সমস্যা আর মিটবে না। শোনো, হ্যাঁ, আমার সমস্যা না মেটে না মেটুক, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না, ব্যাস। ঠিক আছে। এটা কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আমি হাজার চেষ্টা করে দিনুকে মারতে পারছি না, আমি তখন থেকে পটা পট মেরে যাচ্ছে। বায়ুভূত, হ্যাঁ, বায়ুভূতিষ্ঠ বায়ুভূত। আচ্ছা, এ হলো হারে হারে হাতাহাতি। বাবা, হ্যাঁ, ওটা হাতাহাতি নয়, হারাহারি হয়। বাপের ভুল ধরতে এসছে। গাজন খালার কাজিন সন্তান এলেন রে। ওই যে এসে গেছে, এসে গেছে। মাইরি বলছি, আমি কিচ্ছু করিনি। ওই শহীদ শতবার্ষিকী কমিটি পুলিশের রেকর্ড খোঁজার সময় ভুলটা করেছিল। পুলিশ ফাইল থেকে ওরা ভুল নাম ঠিকানা নোট করে নিয়ে গেছিল। আসলে কমিটির লোকেরা যাকে খুঁজছিল তিনি আপনার দাদা ভবসিন্ধু ঘোষ নন, ভবসিন্ধু বোস। হ্যাঁ, আপনি অবাক হচ্ছেন তো? না না, আমি কিছু বলিনি তো। বললেই হলো, নিজের কানে শুনলাম। সে ঠিক আছে, অবাক হওয়ারই কথা। প্রথমটা শুনে আমিও আকাশ থেকে পড়েছিলাম, জানেন। চান্সটা হাতে এসেও ফসকে গেল। হাসি থামানি কেন? হাসতে থাকুন, হাসতে থাকুন। দিনু, দিনু হাসি থামাস না, আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে। তোদের দুজনের সাথে সমস্যা রে, করে হাসবো বলে এতক্ষণ তৈরি হচ্ছিলাম। তোমারও হাসি পাচ্ছে দাদা? কেন পাবে না? এত বড় একটা হাসির ঘটনাতে তো হাসি পায়। বিষয়টা হচ্ছে যে আমি তো শুধু দেখিনি, উদ্বোধনেও ছিলাম, অন্যতম উদ্বোধক ছিলাম। স্বাভাবিকভাবে এই নাট্য আখড়ার খুঁটিনাটি সবটাই আমি জানি। সেদিনও যেমন জানলাম, আজকেও জানলাম। আমার কাছে এই মানে এটাকে যদি আমরা স্টুডিও থিয়েটার বলি বা ছোট স্পেসের থিয়েটার বলি, তাহলেও আমি বলবো এটা কমপ্লিট একটা স্পেস, যেখানে সমস্ত ফ্যাসিলিটিস আছে, আলো আছে, মিউজিকের ব্যবস্থা করা যায় অতি সহজে, এবং একসঙ্গে প্রায় 40 জনের উপর শ্রোতা বা দর্শক বুঝতে পারেন। এটা আজকের দিনে কম নয়। এবং বিশেষ করে এখানে অন্যান্য ওয়াশরুম থেকে শুরু করে যা যা আছে, গ্রিন রুম, সেগুলো এই হলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোথাও কোনো অসুবিধে নেই, বসার জায়গার কোনো সমস্যা নেই, সবটাই খুব মানে একটা ইকুইলিব্রিয়াম যাকে আমরা বলি, একটা একটা সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স রয়েছে, কোথাও বেশিও না কমও নয়। এবং অ্যাকাস্টিক্স বা আমরা যে শব্দ গ্রহণ ক্ষমতা, সেটাও অত্যন্ত সুন্দর। মানে কারো কোনো কথা বলতে গেলে শুনতে পারে না, বা শেষে লোকেরা একটুখানি অসুবিধা হচ্ছে এমনও নয়, সবাই সমানভাবে সংলাপ শুনতে পাচ্ছেন, এবং থিয়েটার যারা করছেন তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না, স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সব মিলিয়ে এটা একটা আমার কাছে ভীষণ সম্ভাবনা এবং খুবই একটা প্রাপ্তি বলবো, মানে আমাদের থিয়েটারের প্রাপ্তি। কারণ সামান্য ভাড়ায় এরকম একটা মানে হল তৈরি করা, এবং আশেপাশে সমস্ত নাট্য সংস্থাগুলো আস্তে আস্তে এখানে আসছেন, তারা এই হলটার গুরুত্ব বুঝতে পেরেছেন, এটা ইউজ করছেন, ইউজ করে আলটিমেটলি তারা তাদের থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মানে এই ধরনের একটা ভীষণ ছোট স্পেসের থিয়েটার বা আমরা ইন্টিমেট স্পেসের থিয়েটারের খুব প্রয়োজন ছিল। কারণ আমাদের বিশেষ করে সুভাষগ্রাম, সোনারপুর ইত্যাদি অঞ্চলে, সোনারপুরে অনেকটা যে উৎপলত মঞ্চ আছে, সেটা প্র্যাকটিক্যালি প্রসেনিয়াম বড় মঞ্চ, সেখানে সবাই করার সুযোগও পায় না, বা সেটা লোকেশনের দিক থেকেও খুব সুবিধে নয়। এটা যেমন লোকেশনের দিক থেকে ভীষণ সুবিধে, আমাদের সুভাষগ্রাম স্টেশনে ট্রেন থেকে নেমেই সামান্য
মানে অটো বা অন্যান্য কিছুতে আসা যায়, বা হেঁটে এলেও 7-8 মিনিটের বেশি লাগে না। তো এই সবকিছু মিলে এই হলটা ভীষণ রকম আমাদের কাছে মনে হয় যে আগামী দিনে থিয়েটারে অনেকগুলো সম্ভাবনা দরজা জানালা খুলে দেবে। এবং আমি সবাইকে আবেদন করব, যারা আশেপাশে রয়েছেন বা যারা দূরে রয়েছেন, তারা এই হলটাকে ব্যবহার করুন, আপনাদের থিয়েটার উপস্থাপন করুন। অত্যন্ত স্বল্প মূল্যে এই হলটা আপনারা পাবেন এবং আলটিমেটলি আপনারা আপনাদের থিয়েটারকে একটা সাইজেবল দর্শকের কাছে পৌঁছে দিতে পারছেন এবং অত্যন্ত সুবিধের মতো দিয়ে। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রুমা সিংহ। ভাটা থিয়েটার লেবারের 3 দিনের নাট্যোৎসব অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল 2025-26 এবং তার সাথে একটি সেমিনার আমরা শেষ করেছি। 3 দিনের নাট্য উৎসবের আমাদের মোট নাটক ছিল 9টি। প্রথম দিনের নাটক ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের এবং কাল্পনিক, এবং দ্বিতীয় দিনও ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আরেকটি প্রোডাকশন শহীদ ছিল। তৃতীয় দিনে 2টো নাটক আমরা শেষ করেছি। 3 দিনের নাট্য উৎসবে আমাদের এখানে দর্শক যারা এসছে মিউনাসের নাট্য আখড়াতে, সত্যি দর্শকের অনেক আগমন ঘটেছে। তারা প্রত্যেকে নাট্য উৎসব উপভোগ করেছেন মন দিয়ে। সবার আশীর্বাদ দিয়ে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ডোমেস্টিক টাইপের একটা বউ বা বৌদি কেউ নেই যে সন্ধ্যেবেলা দুপুর করে বাইরে উঠলে করবে। আমি মেসে যে ঘরে থাকি তার দুটো জানলা, একটা বন্ধ হয় না, একটা খোলা যায় না। তাই যেটা বন্ধ হয় না তার ছিটকিরিতে আমার দাড়ি কামানোর আয়নাটা ঝুলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি আমার বাড়িটা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারি, যতক্ষণ পর্যন্ত তেতলার বুলিন বাবু গত রবিবার সকালবেলা আলুর চচ্চড়িতে নুন কম হওয়া নিয়ে তীব্র চিৎকারে মেতে যায় বা বাংকার লোডশেডিং হয়ে যায়। না না, আমার ব্যস্ততা থাকবে না, আমার ব্যস্ততা থাকবে না হতে পারে। আর ওই ধুলোটা চাকালে বসতে এই 4টে থামাওয়ালা ওই সাহেবী গম্বুজ আমাকে আমার প্রিয় বন্ধুর মতো দুহাত বাড়িয়ে রেখে দিল। যাত্রীর ফাঁক দিয়ে গরুর মতো শান্ত চাঁদ তার ফিকে হলুদ জিভ বাড়িয়ে চেটে নিচ্ছে আমার চোখ, মুখ, শরীর। আর একটা মানুষের মাথার খুলি। সব কিন্তু আপনাদের জন্য আমাকে সাজিয়ে রাখার প্রয়োজন পড়েছিল, আপনাদের জন্য আমার এই সমস্ত সাজিয়ে রাখার প্রয়োজন হয়েছে। কিন্তু আমি সব সময় বরাবর সত্য কথা বলেছি। আর এই যে দেখছেন মানুষের মাথার খুলি, এইটা দেখে কিন্তু আপনাদের কাছ থেকে পয়সা চাইবো না। না, আপনারা তো প্রশ্ন করতে পারেন এই মানুষের মাথার খুলিটা কেন, তার উত্তর আমি বলবো যে এটা দিয়েছেন আমার গুরুদেব তথা তান্ত্রিক শ্রী শ্রী গৈরাজানন্দ স্বামী মহারাজ জি। তাগিদটা আসলে কেন? এই ধরুন, যেমন হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শহরের সব চড়াই পাখিগুলো উধাও হয়ে গেছে। তেমনি করে হঠাৎ একদিন খেয়াল হয় গতকাল যেন আনমোনা হয়নি, আনমোনারা সব উধাও। তা সেদিন এই রচনাটি পড়তে পড়তে হঠাৎ ধাঁ করে আনমোনা হয়ে পড়েছিলাম। ভাটা থিয়েটার লেবার কালচার অর্গানাইজেশনের উদ্যোগে যে সারা বাংলার নাট্যোৎসবের ব্যবস্থা করা হয়েছে, মিউনাসের নাট্য আখড়ায়, সেখানে আমরা অভিনয় করলাম এইমাত্র। অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। এবং কোভিডের পর থেকে যে নাটকের ক্ষেত্রে আমাদের অনেক রকমের অসহায়তা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সবাই চেষ্টা করেছেন নানান ছোটো ছোটো জায়গায় তৈরি করবার, স্থানিকভাবে থিয়েটারকে ডেভেলপমেন্ট করবার। এরপর একটা দারুণ এক্সপেরিমেন্টেশন চলেছে, তার এই সমস্ত ফল। এবং সেখানে আজকে এখানে আখড়ায় অভিনয় করলাম এবং সবথেকে বড় কথা যে একদম প্রাণিত অডিয়েন্স, এরকম অডিয়েন্স যে খুবই আশাব্যঞ্জক। এবং এখানে এসে এদের আলোর ব্যবস্থা এবং সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি, প্রত্যেকের ব্যবহার সুন্দর, সব মিলিয়ে এটা এই মিউনাস নাট্য আখড়া এর মূল প্রস্তাবক হচ্ছেন আমাদের উৎসব দাস। সব মিলিয়ে একটা সুন্দর স্মরণীয় সন্ধ্যা আমরা
পারে। মানসী, আমার খুব আনন্দ হচ্ছে না জীবন। মানসী, I feel for you. সত্যি বাবু সাহেব, বড় অপরাধ করেছো, শাস্তি তোমার প্রাপ্য। আমি কি অপরাধ মামনি? বলছি, রিনা এদিকে আয় তো। তুমি কি জানো আমার এই পাগলি মেয়েটা একজন পুলিশ অফিসার, আর তুমি কি না একজন পুলিশের মন চুরি করেছো। শাস্তি তোমাকে পেতে হবে মামনি। আর এই শাস্তি দেবে রিনা। আমি চললুম। মামনি তুমি তো একটা জাতা। মামনি, মামনি চলে গেল। আমার জন্মদিন। বুঝলে, তোমার ছবিটা আমি আমার বউকে পাঠিয়েছিলাম, সাথে জন্মদিন তারিখটা, সে তো আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তাই বুঝি? ইয়েস। তাই আমার থ্যাঙ্কস জানিয়ে দিও। আমি ডিউটি চললাম। হ্যাঁ, ডিউটি? নো প্রবলেম, তবে আমি আজ ছুটি নিয়েছি। আজ সারাদিন আমি নিজে হাতে রান্না করব। তুমি অফিস থেকে ফিরেই শাড়িটা করবে, তারপর দুজনে একসঙ্গে জমিয়ে খাওয়া হবে, হেভি সেলিব্রেশন হবে। গুলি চালানোই হলো। আরে আমার শুনতে পাচ্ছ? ও আসছে, ও আসছে মামনি, ও আসছে। দাঁড়া দেখি। না না, পায়ে যাওয়া চালাচ্ছি না। ঘরের দরজা ঠেলছিল কা? হান্ডা আদার মাথায় শুনে। মামনি আসবো? ওপু, আয় 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 ভিতরে। লেবার কালচারাল থিয়েটার দক্ষিণ চব্বিশ পরগনার অনেক মানে থিয়েটার আন্দোলনের একটা নেতৃত্বের জায়গা রয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে তাদের ডাকে আমরা কাদারাট গৌরশিখা রেপার্টারি, এটা নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকায় আমাদের দল, আমরা সত্যি গর্বিত এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের আশিস সর্দার মহাশয়কে এবং রুমা ম্যামকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এরকম একটি সুন্দর থিয়েটারের পীঠস্থান গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই ওনারা এই থিয়েটারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াই আজকে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন দলের সঙ্গে যে ভাগ করে উৎসব আকারে, প্রতিযোগিতার আকারে উপস্থাপিত করছেন, সত্যি খুব ভালো। এবং এর ফলে কি হলো, এর ফলে প্রচুর দল আমরা একে অপরের সঙ্গে কাজ করতে পারছি, একে অপরের কাজ শিখতে পারছি, বুঝতে পারছি। আমাদের নিজেদের কাজের ক্ষেত্রেও এটা একটা বিরাট বড় সুবিধাজনক পন্থা, সুবিধাজনক বিষয়। আর সবথেকে বড় বিষয়, আমাদের ঘরের কাছে এরকম একটি নাট্য আখড়া মিউনাসের এই সুভাষগ্রামে, এটা ভাটা লেবার থিয়েটার সিলেক্ট করেছে। খুব ভালো জায়গা, আমরাও জানলাম, প্রথমবার এলাম ভাটা লেবার থিয়েটারে এই আমন্ত্রণে, এই আখড়াতে। খুব ভালো লাগলো এবং সুন্দর একটা পরিবেশ, নাটকের পরিবেশ এখানে দেখলাম। অনেক জায়গায় ইন্টিমেট স্পেসে আমরা যাই, এই ইন্টিমেট স্পেসে নতুন আমাদের দল থেকেও তো নাট্য উৎসব হয়, আমরা চেষ্টা করব আমাদের উৎসব আগামী দিনে এখানে যাতে করা যায়। এবং এই জায়গাটাও দেখালেন ভাটা লেবার থিয়েটার। ধন্যবাদ ভাটা লেবার থিয়েটারকে এত সুন্দর একটি নান্দনিক উৎসব উপহার দেওয়ার জন্য দর্শক সাধারণ মানুষ। 19 তারিখ 19 ডিসেম্বর আমরা ভাটা লেবার থিয়েটারের নাট্যদলের আমন্ত্রণে নাটক করতে এসেছি আখড়া, সুভাষগ্রামের মিউনাস পরিচালিত মিউনাসের আখড়া। একটি ইন্টিমেট থিয়েটার স্পেস কেমন হওয়া উচিত, সত্যি আমরা এসে এখানে খুব আনন্দ পেয়েছি। এই একটা কারণে, বিভিন্ন ইন্টিমেট থিয়েটার স্পেসে দেখেছি আলো এবং সাউন্ডের ব্যবস্থা কতই বছর, আমাদের নিজেদেরকে বয়ে নিয়ে যেতে হয় সমস্ত কিছু, সেখানে তাদের থাকে না, কোনো পরিকাঠামো থাকে না। কিন্তু আখড়া, এই মিউনাসের আখড়া, এই থিয়েটার ইন্টিমেট স্পেস, এই অন্তরঙ্গ মঞ্চে আপনারা যদি আসেন, আমরা এসে যেটা বুঝেছি, থিয়েটার মঞ্চস্থ করার যাবতীয় সুযোগ সুবিধা এনারা করে দিচ্ছেন
প্রথম কথা একটি এসি রুম যেখানে সাফোকেশন হবে না, পর্যাপ্ত লাইট, মানে এতগুলো সোর্স আপনি ইউজ করতে পারবেন, আমরা করতে পেরেছি। আমরা এত সোর্স কোনো ইন্টিমেট থিয়েটার স্পেসে পাই না, সেখানে আমরা এসে দেখলাম খুব ভালো সাউন্ড সিস্টেম আছে এনাদের। কাজেই আপনারা প্রত্যেকে আসুন, আমরা কাদরার গৌরশিকা রেপার্টারি প্রথম এখানে মঞ্চস্থ করতে এলাম, আমাদের একদম ঘরের কাছে হলেও আমরা প্রথম এলাম। আমরা আগামী দিনে আমাদের ছুটে যেতে হয় কলকাতার দিকে বিভিন্ন জায়গায়, আমরা অবশ্যই ভাবনার প্রথমেই থাকবে আখড়া। আমাদের এখানে অবশ্যই আমরা চিন্তা করব আমাদের নাট্য উৎসব একটা এখানে তৈরি করার, এবং আপনারা আসুন দেখুন এখানে নাটকের যে একটা সুন্দর পরিবেশ এনারা তৈরি করেছেন সেটা উপলব্ধ করতে আসুন।